সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বারাবত পাটনায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে সামাজিক ব্যবসা, উদ্যোক্তা এবং নারী। আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন হানিফা নাজিব, তিনি একজন নারী উদ্যোক্তা, এবং আবিদা সুলতানা, তিনি কাজ করেন সামাজিক ব্যবসা নিয়ে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা জানি সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা যেটির উদ্দেশ্য কেবল ব্যক্তিগত মুনাফা নয়, বরং সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের যে লোকজন আছে তাদের মধ্যে যে বৈষম্য আছে, আয়ের বৈষম্য আছে, সেটি নিরসনে কাজ করা। একই সাথে এটি এমন একটি ধারণা, যে ধারণাটি এখন পুরো বিশ্বকেই বদলে দিচ্ছে এবং বিশ্বের অনেক দেশ এই ধারণাটিকে গ্রহণ করছে এবং এগিয়েও যাচ্ছে। এই সামাজিক ব্যবসার উদ্যোক্তাকে বা সূচনা কে করেছেন তা আমরা আলোচকের কাছ থেকেই শুনব। আলোচকের কাছেই চলে যাই। আবিদা সুলতানা, আপনি সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেছেন, এখনো করছেন, এবং আপনার কাছ থেকে আলাপে আমি শুনেছি যে চট্টগ্রামে অন্য তেমন কোনো নারী নেই যারা এই ব্যবসা নিয়ে কাজ করছেন। তাহলে আপনার একটু ধারণাটা দেবেন, সেই সাথে অভিজ্ঞতাটাও আমাদের সাথে শেয়ার করবেন। সামাজিক ব্যবসা ধারণা আসলে বর্তমান বিশ্বের যে প্রচলিত ব্যবসা ধারণা, সেই ব্যবসা ধারণা থেকে অনেকটাই আলাদা। আপনি যেরকম বলেছেন যেখানে ব্যক্তিগত মুনাফার কথা চিন্তা করা যাবে না, আসলেই কিন্তু তাই। সামাজিক ব্যবসার এখানে আমি একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা হচ্ছে সামাজিক ব্যবসার উদ্ভাবক ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এই সামাজিক ব্যবসা নিয়ে বিগত আমার মনে হয় উনি যুগ পার হয়ে গেছে সামাজিক ব্যবসা নিয়ে কাজ করছেন, আজকে অনেক দিন, মধ্য-70 থেকে কাজ করছেন। হ্যাঁ, অনেক দিন, এবং এটা অনেক বছর ধরে কিন্তু এটার উপরে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক ধরনের প্রজেক্ট করা হয়েছে এবং অনেক ধরনের তথ্য উপাত্ত বের করে কিন্তু এই ব্যবসার মূল ধারণাটা তৈরি করা হয়েছে। তো আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সামাজিক ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে। প্রধান 3টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা আপনাকে সমাজের একটা সমস্যা সমাধানের লক্ষ্যে, সমাজের কল্যাণ সাধন হবে, মানবিক কল্যাণ সাধন হবে, এইরকম একটা সুচিন্তিত পরিকল্পনা নিয়ে ব্যবসাটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উদ্যোক্তা তৈরি করা এই ব্যবসার প্রধান বৈশিষ্ট্য, যে উদ্যোক্তা তৈরি করা। এখন উদ্যোক্তা কীরকম? এটা হচ্ছে আপনার অতিরিক্ত বিনিয়োগের উদ্যোক্তা না, যে মধ্যম মানের যে উদ্যোক্তারা আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু সামাজিক ব্যবসাটা তৈরি করা হয়েছে। পরিকল্পনাটা ওইভাবেই হতে হবে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি, নিম্ন আয়ের এবং মধ্য আয়ের যে মানুষগুলো আছি আমরা, এরা যখন ব্যবসা করতে যায় তখন তাদের বিনিয়োগ লাগে 10,000 টাকা, 5,000 টাকা, কিংবা ম্যাক্সিমাম 1 লাখ এরকম। এই 5,000 10,000 টাকার ব্যবসার উদ্যোগের জন্য আপনাকে কোনো ব্যাংক দিবে না, কিংবা 1 লাখ টাকাও কোনো ব্যাংক দিবে না। তাহলে আমরা কি করব? কিভাবে এই উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করব? এটাই হচ্ছে সামাজিক ব্যবসার প্রধান লক্ষ্য, যে এই সমস্ত উদ্যোক্তারা তো না হলে বেকার থেকে যাবে, এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কিন্তু বেকারত্ব দূরীকরণেরও কিন্তু একটা উপায় আছে এইভাবে উদ্যোক্তা তৈরি করে। তো এই যে উদ্যোক্তা তৈরি করার যে প্রধান ধারণাটা, এটাই কিন্তু সামাজিক ব্যবসার প্রধান লক্ষ্য, বৈশিষ্ট্য প্রধান এটা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে বিনিয়োগকারী, যিনি বিনিয়োগ করবেন ওনাকে সমাজের কল্যাণ সাধনের কথা চিন্তা করে ওইভাবে মনস্তাত্ত্বিকভাবে তৈরি হয়েই কিন্তু উনি সামাজিক ব্যবসায় সমাজের একটা উপকারের জন্য বিনিয়োগ করবেন। উনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন, উনি এটা চিন্তা করবেন না যে 1 লাখ টাকার পরিবর্তে আমি 10,000 টাকা মুনাফা আদায় করব এবং এই 10,000 টাকা আমার ব্যক্তিগত লাভ হবে, সেরকম ব্যাপারটা কিন্তু না। তাহলে এখানে বিনিয়োগকারীকে একদম সম্পূর্ণভাবে মানে ফিলান্থ্রপিক অ্যাটিটিউড যেটা বলে, সেই ধরনের অ্যাটিটিউডের হতে হবে।
ম্যাডাম আপনার কাছ থেকে সেগুলো আমরা একটু জানবো, কারণ আপনার বিষয়গুলি একেবারে ভিন্ন, যে কেমিক্যাল জাতীয় বিষয় নিয়ে আপনি কাজ করছেন। আপনার এই ধারণাটা কখন থেকে আসলো এবং কিভাবে কাজ করছেন? আসলে আমি চাকরি জীবন শুরু করেছি, কর্মজীবন শুরু করেছি চাকরির মাধ্যমে। আমি পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে। তো আমি তার পরবর্তীতে আমার সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণভাবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করলাম। সেখানে আমি অনেক বছর, 11 বছর কাজ করেছি। কিন্তু আমার মধ্যে শুরু থেকেই একটা উদ্যোক্তা হবার ইচ্ছা ছিল, বাসনা ছিল। তো সেই বাসনাটাকে আমি কি করে লালন করেছি নিজের মধ্যে। এবং আমি চাকরির পাশাপাশি, চাকরি যেহেতু আমার অনেক লম্বা সময় দিতে হতো চাকরিতে, সকাল 8টা থেকে 6টা 7টা মিনিমাম, এবং সেই সময়টাতে একেবারে নিরলস পরিশ্রম, মানে অনেক বেশি শ্রম দিতে হতো। কিন্তু তারপরেও আমি আমার স্বপ্নটাকে ভুলে যাইনি। আমি কি করতে পারি পরিবারকে সময় দিয়ে, বাচ্চাকে সময় দিয়ে, অফিস করে, তারপরেও আমি এটার পেছনে লেগেছিলাম। তো তার পরবর্তীতে একসময় আমি ভাবলাম যে আমি ড্রেস নিয়ে ডিজাইন করি, এবং ড্রেস ডিজাইন করতে গিয়ে আমি একটা ছোটোখাটো বুটিক আমি দাঁড় করিয়ে ফেলি। এবং বুটিকটা আমি কিছুদিন চালানোর পরেই 2005 সালে 6 সালে আমি 2টা পুরস্কারও পাই। প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার আয়োজন করে, সেখানে আমি পরপর 2 বছর পুরস্কৃত হয়েছি। তো পুরস্কৃত হওয়াতে আমার আগ্রহটা বেড়ে গেল। তারপর আমি ভাবলাম যে না, আমি চাকরি ছেড়ে দিয়ে, মাল্টিন্যাশনালের অনেক ভালো চাকরি, 11 বছরের ক্যারিয়ার, সেখানে আমার 6 বার প্রমোশন হয়েছে, তারপর আমি সেটা ছেড়ে দিয়ে আমি ভাবলাম যে আমি উদ্যোক্তা হব। তখন আমার প্রথম মাথায় আসলো যে আমি যদি একটা বুটিক ব্যবসায়ী হই, তাহলে কিন্তু আমার শিক্ষার কোনো প্রয়োগ হচ্ছে না। আমি তো শিক্ষা গ্রহণ করেছি একেবারেই বলতে গেলে বিনামূল্যে। আমার সমস্ত জীবনে আমার মনে হয় 10,000 টাকার বেশি আমার বাবা মাকে খরচ করতে হয়নি। আমি অল থ্রু দ্য ইয়ার্স আমি স্টাইপেন্ডে, এইটাতে ওটাতে করে 10 টাকা 12 টাকা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করেছি। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু আসলে এই টাকায় পাশ করিনি, এখানে পাশ করেছি আসলে সরকারি বিরাট বড় অনুদান আছে। তো আমাকে যে সরকার তৈরি করলো একটা কেমিস্ট হিসাবে, কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করলাম, আমি যদি কাপড়ের ডিজাইন করে কাটাই তাহলে তো আমার চলে না। তখন আমি চিন্তা করলাম যে আমি ম্যানুফ্যাকচারিং লাইনের কিছু করব। তো আমি শুরুতেই গেলাম একটা ম্যানুফ্যাকচারিং লাইনে। আমি ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং এর একটা ফ্যাক্টরি করলাম, যেটা এর আগে কিন্তু কোনো নারী এই আসেনি। কিন্তু আমি তারপরে এলাম, আমার মনে খুব জোর ছিল যে না, আমি যেটাই করব আমি করতে পারবো। আমি যদি এফোর্ট দিই তাহলে আমি কেন পারবো না, আরেকজন পারলে আমি কেন পারবো না। পারিবারিক সাপোর্ট ছিল সেই সাথে, আমি দিলাম, এবং সেটা আমি অনেক বছর কন্টিনিউ করেছি। এবং তার পরবর্তীতে আমার আবার চিন্তা হলো যে এটাতেও আমার প্রায়োগিক ব্যাপারটা নেই, আমাকে কেমিক্যাল নিয়েই কাজ করতে হবে। তারপর আমি কেমিক্যাল ইম্পোর্টের ব্যবসায় গেলাম, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেগুলো বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে এবং ইয়েতে প্রয়োগ হয় সেগুলো। তার পাশাপাশি আমাদের যখন কেমিক্যালের এই ইম্পোর্ট ব্যবসায় কিছুটা ডলার ক্রাইসিসের কারণে একটু আসলো, তখন থেকে আমি কিছু ট্রেডিং ব্যবসা করলাম। যারা আমার চাইতে বড় উদ্যোক্তা, যারা অবশ্যই মাল নিয়ে আসতে পারে, সেগুলো কেমিক্যাল সংক্রান্ত। এবং রাবার একটা প্রাকৃতিক সম্পদ, এই রাবারের কিছু জিনিস, আমি রাবার জাত দ্রব্য এগুলো আমি ট্রেডিং করে বিভিন্ন বড় কোম্পানিগুলো, যারা মাল্টিন্যাশনাল এবং দেশীয় বড় কোম্পানি, সেগুলোর সাথে কন্ট্যাক্ট করে, যেহেতু আমি মাল্টিন্যাশনালে কাজ করেছি, সো আমার এই অভিজ্ঞতাটা ছিল হাউ টু কন্ট্যাক্ট অ্যান্ড আদার্স। তো আমি করে সেই ট্রেডিং ব্যবসাগুলো আমি করছি। আপনার সাথে আবার কথা বলবো। আবিদা, আপনার কাছে আবারও যাই। আপনার কাছ থেকে জেনেছি যে চট্টগ্রামে মাত্র একজন নারী এই সামাজিক ব্যবসা নিয়ে কাজ করছেন, এবং আপনাকে যখন আবিষ্কার করলাম সেটি আমার কাছে একটা ভেতরে বেশ উৎসাহ এবং উদ্দীপনা, যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। কারণ অনেক নারী উদ্যোক্তা এখানে এসেছেন, কথা বলেছেন, উনিও একটু ভিন্ন বিষয় নিয়ে, আপনি সামাজিক ব্যবসা নিয়ে। আচ্ছা, এই চট্টগ্রামে আপনি কাজ করছেন, কেন শুধু আপনি কাজ করছেন, অন্য নারীরা কেন সেভাবে সম্পৃক্ত হচ্ছে না? আপনার কি মনে হয়? আমার ধারণা আসলে আমাদের দেশে এখনো পর্যন্ত সামাজিক ব্যবসার যে ধারণাটা, সেটা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হচ্ছে না, এখনো পরিষ্কার না, স্বতঃস্ফূর্তভাবে তৈরি হচ্ছে না। সামাজিক ব্যবসার ধারণাটা যদি স্বতঃস্ফূর্তভাবে, পরিষ্কারভাবে যদি সবার কাছে পৌঁছাতে হয়, তাহলে এটার জন্য কাজ করতে হবে। যেমন এখন আমরা কাজ করছি বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা এই সামাজিক ব্যবসার জিনিসটা কি, সামাজিক সোশ্যাল বিজনেস সেন্টার খোলা হচ্ছে, বা স্টুডেন্টদেরকে বলা হচ্ছে, পড়ানো হচ্ছে। কারণ আপনি যদি শিকড় থেকে জিনিসটা তৈরি না করেন,
তাহলে এটা ভবিষ্যৎ প্রজন্ম জিনিসটা বুঝবে না, এবং বর্তমান প্রজন্মকে বোঝাতে গেলেও সেটা কাজের মাধ্যমে বোঝাতে হবে। যেমন আমার যে প্রতিষ্ঠানটি আছে, যেমন অন্নসেবা, আজ বিগত 9 বছর থেকে আমি কাজ করছি অন্নসেবা নিয়ে। এটা হচ্ছে সমাজে যে শ্রমজীবী মানুষরা আছে ওদেরকে ওনাদের পুষ্টিমানের খাবার কিভাবে আমরা সুলভ মূল্যে তাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। কারণ ওনারা যে খাবারটা খাচ্ছেন কাজের মধ্যখানে খুব তাড়াহুড়োর মধ্যে রাস্তায় হচ্ছে খিচুড়ি বিক্রি করছে, 20 টাকা দিয়ে খিচুড়িটা খেয়ে কাজে চলে যাচ্ছেন, কিন্তু ওটাতে পুষ্টিমান কতটুকু, সেটা কি স্বাস্থ্যসম্মত কিনা, সেটা কি পরিষ্কার পরিবেশে তৈরি করা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অন্নসেবা কাজ করে। তো আমরা প্রথমে একটা পাইলট প্রজেক্ট ছিল, তখন 9 বছর আগে আসলে আমি আমার সাথে কাজ করার জন্য আমি কাউকে খুঁজেও পাইনি, কারণ এই ব্যবসার ধারণাটা 9 বছর আগেও কেউ বাংলাদেশে কেউ বুঝতো না। এবং আমার যে অন্নসেবাটা এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবেই কিন্তু আমরা শুরু করেছিলাম, যে এটাকে আমরা প্রজেক্ট আকারে শুরু করি, দেখি সামনে কাজ করতে করতে আমরা এই সমাধানটা, আমরা এই সামাজিক সমস্যাটা নিয়ে কাজ করে আমরা যদি কিছুটা উপকার দিতে পারি এবং এটাকে কিভাবে ব্যবসার ভিতরে আমরা নিয়ে আসতে পারি। এবং বিনিয়োগকারীরও তো দরকার, একটা ব্যবসা তৈরি করতে তো বিনিয়োগকারী দরকার। এখন বিনিয়োগকারী যারা হবেন ওনাকে এই ব্যবসায় এই ফিলান্থ্রপিক অ্যাটিটিউডটা দিয়ে আমাদের সাথে এগিয়ে আসে কিনা, এই অ্যাটিটিউডটা খুবই জরুরি। কারণ বিনিয়োগকারী তো মুনাফা তৈরি করতে পারবেন না, তাহলে কেন উনি ওনার টাকাটা এখানে ফেলে রাখবেন? কাজে সেই মেন্টালিটিটা থাকতে হবে যে আমি সমাজের কল্যাণের স্বার্থেই আমি এই ব্যবসার কাজটা, এই উদ্যোগটা আমি নিচ্ছি, এবং যখন আমার এই উদ্যোগটা সফল হবে তখন আমি টাকাটা আবার রিটার্ন ব্যাক করতে পারবো। তখন আমি চাইলে টাকাটা আবার আমি দ্বিতীয় দফা আমি সামাজিক ব্যবসায় দিলাম, কিংবা না দিলাম, কিংবা করলাম না। এই ধরনের বিনিয়োগকারীরও কিন্তু অভাব আছে। কিন্তু আবার আরেকটাও ছোট উদাহরণ দেই, চিটং সোশ্যাল বিজনেস সেন্টার নামে আমাদের একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি যেটা বলবো যে ফিলান্থ্রপিক অ্যাটিটিউড নিয়ে যে বিনিয়োগকারীরা আসবেন সেটারও কিন্তু অভাব এখন কম না। এখন আমরা কিছুটা কাজ করে অনেকটাই সামনে এগিয়েছি, সেটার আমরা মানে এটা সাফল্য যে আছে সেটা আমরা বুঝতে পারছি চিটং সোশ্যাল বিজনেস সেন্টারকে দিয়ে। চিটং সোশ্যাল বিজনেস সেন্টারে 30 জনের উপরে বিনিয়োগকারী আছেন, এবং এই বিনিয়োগের অর্থ দিয়ে আমরা এই সেন্টারের মাধ্যমে 100 জনের বেশি উদ্যোক্তাকে আমরা বিনিয়োগ করেছি, এবং এত সুশৃঙ্খলভাবে বিনিয়োগ করেছি। হ্যাঁ, কষ্ট হয়েছে, আমাদের মানুষকে বুঝাতে হয়েছে, বিনিয়োগকারী পেতে এই সেন্টার তৈরি করতে আমাদের সময় লেগেছে, কিন্তু অত বেশিও সময় লাগেনি। তবে এটা একদম স্পষ্ট প্রতীয়মান যে মানুষ এই ধরনের সামাজিক মূল্যবোধ নিয়ে কাজে এগিয়ে আসতে চায়, এবং জানে না বলে কোথায় করতে হবে, এটার পজিশনটা কোথায় জানে না বলে হয়তো সঠিক জায়গায় যে মানুষ পৌঁছাতে পারে না। আপনার সাথে আবার আসবো, আপনার কাছে যাই ম্যাডাম। জি, সেটা হচ্ছে এই যে আপনি একটি ব্যতিক্রম ধর্মী মানে উদ্যোক্তা, ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে, এবং খুবই ভালো লাগলো যে আপনার সূচনাটা আপনি যেভাবে শুরু করলেন, ওনারটাও একেবারে ব্যতিক্রমী, আপনারটাও ব্যতিক্রমী। নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যে সমস্যাগুলো হয়তো আপনাকে প্রতি মুহূর্তেই সেই সমস্যাগুলো পার করে করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। কি কি সমস্যা আপনার সম্মুখীন? যেমন ধরেন ঋণের আছে কতগুলো, তারপরে অনেক উদ্যোক্তাদের একসাথে করা, সেটার একটা ব্যাপার আছে। আপনার কি কি সমস্যা সমাধান? মূলত প্রধান যে সমস্যা সেটা আসে পরিবার থেকে। পরিবার থেকে সমস্যা যেটা আসে যে শিক্ষিত হওয়ার সত্ত্বেও সবাই একটা সেফ প্রফেশন চায়, বিশেষ করে মেয়েদেরকে। এটা আমি বলবো না যে আমাদেরকে অবরুদ্ধ করার জন্য, আমাদের সেফটি নিয়ে তারা কেয়ার করে বলে তারা চায় যে আমার মেয়েটা শিক্ষক হোক, আমার মেয়েটা ব্যাংকার হোক, আমার মেয়েটা ডাক্তার হোক, যেখানে একটা সেফ এনভায়রনমেন্ট থাকবে। এটার পরবর্তীতে এর যে উদ্যোক্তা হতে গেলে তো তার চাইতেও 1 ডিগ্রি বেশি আপনাকে টাকা পয়সা লাগবে আপনার। এখন অর্থায়ন কোথায় পাবে? অর্থায়নও কিন্তু পরিবার করে না। সেটারও একটা পজিটিভ দিক আছে, কারণ হচ্ছে ছেলেদেরকেই মূলত আয়ের উৎস বলে পরিবার ভেবে থাকে। তো পরিবার যদি সামর্থ্যবান হন তাহলে ছেলেদের পিছনে ইনভেস্ট করবে, মেয়েদের পিছনে ইনভেস্ট করতে চায় না। তারপর মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, সেই ক্ষেত্রেও আবার একটা প্রতিবন্ধকতা আছে। সেই জন্যও বাবা মারা মেয়ের পেছনে ইনভেস্ট করতে চায় না, মানে নগদ অর্থ যেটা করতে চায় না। শ্বশুরবাড়িতে যখন গেল তখন সেখান থেকেও কিন্তু নগদ অর্থায়ন হয় না। তো নগদ অর্থ যদি আপনি জোগাড় করতে না পারেন, আপনি কি করে উদ্যোক্তা হবেন?
সেখানে প্রধান এবং প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মূলধনটা। মূলধন হচ্ছে প্রধান। আমার ক্ষেত্রে সেটা হয়নি, যেহেতু আমি 11 বছর মাল্টিন্যাশনালে জব করেছি, আমার মূলধন আমি জোগাড় করতে পেরেছি। দ্বিতীয় ধাপে যখন গেলাম, একটু ব্যবসার প্রসার করতে চাইলাম, তখন প্রয়োজন হলো ব্যাংকিং ইনভেস্টমেন্টের। এখন ব্যাংক থেকে লোন দিতে গেলে তারা কোনো মর্টগেজ ছাড়া দেয় না। এখন কোনো সম্পদ তো নারীর নেই, নারীর কোনো বাড়ি নেই, নারীর কোনো গাড়ি নেই। এই একটা ভাসমান অবস্থায়, আমরা আসলে এক ধরনের ভাসমান জীব নারীরা, আমাদের কোনো স্টেবল পরিবেশ নাই, আমাদের জন্য কোনো স্টেবিলিটি নাই। তো সেটাও যদি কোনো ক্রমে আমি জোগাড় করতে পারলাম, যেহেতু আমি ভালো চাকরি করেছি, আমি পরিবার থেকে সহযোগিতা পেয়েছি। এরপর আসেন ব্যাংকিং এর যে জটিলতাগুলো, লোন পেতে জটিলতা, অনেক কাগজপত্র, পুরুষ জামানতকারী লাগবে। আমি একজন উদ্যোক্তা, আমার যদি নিজের ওন করা ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, সেটা যদি আমি যদি মর্টগেজ রাখতে চাই, সেক্ষেত্রে একজন পুরুষ জামানতকারী প্রয়োজন। কি হাস্যকর ব্যাপারটা, ভীষণ হাস্যকর না? তো তারপরে আবার আসে যে আপনি যখন ব্যবসা করতে গেলেন, আপনি নারী হিসেবে তো পদে পদে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এসছেন। তো আমরা যদি একটা নদীর গতি বা পানির গতি দেখি, যেখানে একটা ব্রেক পায় স্পিডটা কমে যায়, আবার যখন একটা ব্রেক পায় স্পিডটা কমে যায়, তো আমি তো সেই নদীর মতো, আমি তো অনেক প্রতিবন্ধকতা পার হয়ে এসেছি। তো আমার কিন্তু একটা সামাজিক এবং সরকারি প্রণোদনা যেটাকে বলে, বা আমাকে একটা বিশেষায়িত সুবিধা দেওয়া প্রয়োজন। কিছুদিন আগে ছিল সেটা, 17-18 সালেও আমরা নারী উদ্যোক্তাদের জন্য লোন পেতাম, সিঙ্গেল ডিজিটে 9% ছিল, এবং গুড বরার হলে আরো 1% আমরা সেখান থেকে রিবেট পেতাম। কিন্তু বর্তমানে কিন্তু সেটা অনেক বেশি বেড়ে গিয়ে 13-14% আছে। তো 13-14% ইন্টারেস্ট দিয়ে তারপর আপনি আর কত পার্সেন্ট লাভ করবেন, আপনি অফিস খরচ চালাবেন, দেন আপনি আসবেন। তো এখানে একটা ট্রিপল-আই একটা ফর্মুলা আমি নিজে নিজে ভাবি, যে ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন, এই তিনটা কিন্তু সাংঘর্ষিক। এই তিনটা যদি সমান তালে চলতো, বিজনেসটা খুব সহজ হতো। কিন্তু সেটা সহজ নয়, সেটা ভীষণ জটিল, চালাতে অনেক কষ্ট হয়। আপনি যখন একটা বিজনেস ইনভেস্টমেন্টে নেমে গেলেন, তখন আপনার টাকা আটকে গেল, তখন কিন্তু আপনার রাতের ঘুম হারাম, আপনার কিন্তু আর রক্ষা নাই। আপনি এখন বন্ধ করে দিতে চাইলেও বন্ধ করতে পারবেন না, আপনাকে এটার পিছিয়ে রান করতেই হবে, আপনাকে সাকসেসফুল করতেই হবে বিজনেসটাকে। তো সেটার জন্য অনেক এফোর্ট লাগে। সামাজিক ব্যবসা তো আমি দেখছি যে আবিদা, আপনি যে কথাগুলি বলেছেন, যে প্রথম দিকে তারা বুঝতোই না, এখনো কয়জন বোঝেন সেটি নিয়েও আমি সন্দিহান। এখনো কিন্তু অনেকে বুঝে না। যেমন আপনি যখন সামাজিক ব্যবসা নিয়ে একজন কাজ করছেন, তখন আমি ভাবছিলাম যে বেশ সাহসী উনি, এমন একটা বিষয় নিয়ে তিনি মানে ব্যবসা করছেন যেটি আসলে পুরো বিশ্ব গ্রহণ করেছে, আমরা এখনো তেমন ভাবে গ্রহণ করিনি। আপনি কি বলেন? আপনার সমস্যাগুলো কিছুটা আলোকপাত করেছেন, আপনি আরো নারীদের কিভাবে নিয়ে আসতে পারেন, উদ্বুদ্ধ কিভাবে করতে পারেন? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নারীদের জন্য সামাজিক ব্যবসা কিছু মানে আমার মনে হয় শিক্ষণীয় কিছু ব্যাপার আছে। জিনিসটা ভালো মতো নারী সমাজে একটু প্রচার করতে হবে, ভালো মতো প্রচার করতে হবে। কারণ এটা সামাজিক ব্যবসাটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ব্যবসা। এখন ব্যবসা করতে গেলেই তো সবাই মনে করে যে আমি মুনাফা অর্জন করব। যেমন আমরা সেন্টার থেকে যে বিনিয়োগটা করি, যে সামাজিক ব্যবসা কেন্দ্র থেকে যে বিনিয়োগটা করি, সেখানে যখন আমি একজন নারী আসলেন যে উনি শাড়ির ব্যবসা করবেন, ওনার বিনিয়োগের দরকার 30,000 টাকা, খুব নিম্ন আয়ের মানে ইয়ের ভিতরে, আয়ের ভিতরে কাজটা করতে হবে। 30,000 টাকা তো আমি ব্যাংক থেকেও নিতে পারবো না, কিংবা কেউ দিবে না। যার কারণে সামাজিক ব্যবসা কেন্দ্রটা আমরা এভাবেই তৈরি করেছি যেন আমরা নিম্ন আয়ে যারা আছে কিংবা মধ্যম আয়ে যারা আছে ওনাদেরকে দিতে পারি। কিন্তু আমাদের প্রচারটা কম, যার কারণে নারীরা আসে কম, এবং পুরুষদের ইয়েটা বেশি, মানে পার্সেন্টেজটা বেশি আসার কারণ পুরুষরাই ব্যবসায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, কিন্তু পুরুষরা তো নিম্ন আয়ের বলেন, মধ্যম আয়ের বলেন, যেমন সবজি বিক্রেতা, এটা তো আর নারীরা করেন না। তারপরে বিভিন্ন দোকানদার, এটা তো নারীরা করেন না। তো নারীরা করেন হয়তো বুটিক হাউস দিবে, 1 লাখ টাকার দরকার, আবার অনলাইন হয়েছে, অনলাইন হয়েছে। কিন্তু সামাজিক ব্যবসার ধরনটা নিয়ে, যেটা যে অন্য ব্যবসার তুলনায় যেটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটা ব্যবসা, যে তুমি যে বিনিয়োগটা যে আমরা দিচ্ছি, সেই বিনিয়োগের কোনো ইন্টারেস্ট আমরা নিচ্ছি না।
উনি 30,000 টাকা নিয়েছেন, 30,000 টাকাই আমাকে ফেরত দিবেন একটা ফ্লেক্সিবল টাইম পিরিয়ডের ভিতরে, এবং তার ব্যবসাটা যেন না পড়ে, সে যেন ফেল না হয়, সেটার জন্য আমরা সেন্টার থেকে আবার মনিটর করি। এবং ওনার যা যা সাহায্য সহযোগিতা দরকার, যদি মার্কেটিংয়ের দরকার হয় আমরা মার্কেটিংয়েরও ব্যবস্থা করে দিই, যে আপনি এই জায়গাগুলোতে বিক্রি করেন, কিংবা আমরা নিজেদের থেকেও উদ্যোগ নিয়ে ওনার এগুলো বিক্রি করার ব্যবস্থা করে দিই। এইভাবে কিন্তু আমরা সহযোগিতাটাও দিয়ে থাকি। যে আপনি ব্যতিক্রমী ব্যবসাতে যুক্ত, আরো নারী যাতে আপনাদের মানে এইরকম ব্যতিক্রমী ব্যবসাতে চলে আসতে পারেন, সে লক্ষ্যে কিছু কথা আপনি বলবেন, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ দিকে। আসলে নারী যারা আমার চাইতে একটু পিছিয়ে আছে বা যারা স্টুডেন্ট আমাকে শুনছেন, তাদেরকে আমি বলবো যে নারীর প্রধান সমস্যা হচ্ছে নারী স্বপ্ন দেখতে জানে না। নারীকে স্বপ্ন দেখতে হবে। ম্যানেজমেন্টে একটা 3D একটা ফর্মুলা আছে, ড্রিম, তারপরে হচ্ছে আপনাকে ড্রাইভ দিতে হবে অ্যান্ড ডেলিভার করতে হবে। এটা তো আপনাকে প্রথমে আপনাকে স্বপ্ন দেখতে হবে, দেন আপনাকে সাহসী করে নেমে যেতে হবে, তারপর আপনাকে সেটা এক্সিকিউশনে যেতে হবে। এটার কোনো বিকল্প নেই। আপনাকে স্বপ্ন দেখতে জানতে হবে এবং স্বপ্নকে পরিচালিত করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনো মানুষ নন, আপনি একজন সম্পূর্ণ মানুষ। আল্লাহ আপনাকে সমস্ত ইন্দ্রিয় দিয়েছে যা পুরুষকে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মেধার ব্যবহার করার বেশিও আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা ইদানিকার ভর্তি পরীক্ষাগুলোতে দেখতে পাই যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পাশের হার, এগুলোতে মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে। তার মানে মেধার ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই, আমরা পিছিয়ে আছি। আমাদের কিছু সামাজিক প্রতিবন্ধকতা এবং আমাদের যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলে মেয়েরা আসলে একটা বিরাট বড় অবদান রাখে। যখন ক্যারিয়ার ক্লক শুরু হয় তখন মেয়েদের বায়োলজিক্যাল ক্লকটাও শুরু হয়, তাকে মা হতে হয়। মা হতে গিয়ে সন্তানকে, পৃথিবীকে একটা সন্তান দিতে গিয়ে এবং একটা ওই পরিবেশে থেকে মেয়েরা প্রথম এক ধাপ পিছিয়ে পড়ে। তো সেখান থেকে উতরে আবার যখন আসে তখন দেখা যায় পারিবারিক মেনটেন্যান্সের ব্যাপারটা চলে আসে, সেটা থেকে আবার সে আরেক ধাপ পিছিয়ে পড়ে। তো সবচেয়ে বড় প্রয়োজন স্বপ্নকে চেজ করা। আপনার যে ড্রিম আছে, ড্রিমকে চেজ করতে হবে। আপনার ড্রিম নিয়ে আপনি থেমে থাকতে পারবেন না, কারণ একসময় আপনার স্বামী, সন্তান সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আপনি একা পড়ে রইবেন। আপনাকে এটা শুরুতেই মনে করতে হবে যে আমি সবকিছু সামলেও এটা আমার ড্রিমকে আমি চেজ করব। অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আর চমৎকার কিছু কথা, মানে আমার মনে হচ্ছে আমিও ঋদ্ধ হলাম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে দুজন নারীর সাথে, আমার কাছে মনে হয়েছে একেবারে ব্যতিক্রমী বিষয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন দুজনই। এবং দুজনের কথার সূত্র ধরেই বলি, নারীদেরকে যে স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা দেশকে দিতে পারবো এবং জাতিকেও দিতে পারবো। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য।